ক্লাস 10-এর মেয়েরা অনলাইন ভূগোল ক্লাসে আজকে আমরা বায়ুমণ্ডল অধ্যায়ের বৃষ্টিপাত ও বৃষ্টিপাতের বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পর্কে পড়ব। তাহলে প্রথমে আমরা জেনে নিই যে বৃষ্টিপাত কাকে বলে। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা বলে ওই বায়ু কি হয়, ঊর্ধ্বগামী হয়। তো ঊর্ধ্বগামী হালকা বায়ু যখন উপরের দিকে উঠে যায়, উপরে উঠে কি করে, শীতল বায়ু সংস্পর্শে আসে। শীতল বায়ু সংস্পর্শে এলে ওই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঘনীভূত হয়ে যায় এবং তারপর সেটা ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই ছোট জলকণাগুলো বড় জলকণার সাথে যখন মিশে যায় তখন সেটা আয়তনে বৃদ্ধি পায়। আয়তনে বৃদ্ধি পেলে সেটা আর আকাশে ভেসে থাকতে পারে না। তখন কি হয়, মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত হয় বা ভূপৃষ্ঠে নেমে আসে। ভূপৃষ্ঠে একসঙ্গে বহু জলকণার পতনকেই কি বলা হয়, বৃষ্টিপাত বা রেইনফল বলা হয়ে থাকে। এই যে বৃষ্টিপাত কিভাবে হয় এবং তার যে দুটো তত্ত্ব আছে সেটা সম্পর্কে কিন্তু তোমরা আগের অনলাইন ক্লাসে জেনেছো। তো সেই দুটো তত্ত্ব হচ্ছে সংঘর্ষ সম্মিলন তত্ত্ব ও হিমকেলাস তত্ত্ব। তাহলে এবার আমরা বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে চলো আলোচনা করি। তো বৃষ্টিপাতকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কি কি? পরিচলন বৃষ্টিপাত, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত আর ঘূর্ণ বৃষ্টিপাত। পৃথিবীতে যাবতীয় বৃষ্টিপাতকেই কিন্তু এই 3টে শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। এই পরিচলন বৃষ্টিপাতকে ইংরেজিতে কি বলা হয়, কনভেকশনাল রেইনফল। আর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতকে বলা হচ্ছে ওরোগ্রাফিক রেইনফল। আর ঘূর্ণ বৃষ্টিপাত যেটা, সেটাকে ইংরেজিতে আমরা কি বলে থাকি, সাইক্লোনিক রেইনফল। এবার প্রথমে আমরা পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইনফল সম্পর্কে আলোচনা করব। তো ভূপৃষ্ঠের অধিক উষ্ণতার ফলে পরিচলন পদ্ধতিতে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু উপরের দিকে উঠে ঘনীভূত হয় এবং ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকেই বলা হচ্ছে কি, পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশনাল রেইনফল। তাহলে কিভাবে এই বৃষ্টিপাত হয়ে থাকে, অর্থাৎ পরিচলন বৃষ্টিপাতের পদ্ধতি কী? ভূপৃষ্ঠের যে সমস্ত অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি এবং সূর্যরশ্মি যেসব জায়গাতে প্রায় লম্বভাবে পড়ে সেখানে কি হয়, জলভাগ থেকে প্রচুর জলীয় বাষ্প বায়ুতে মেশে। এই জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ ও হালকা বায়ু কি হয়, উপরের দিকে উঠে যায়। যত উপরের দিকে ওঠা যায় তত কি হয়, বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে। তো এই উষ্ণ হালকা বায়ু উপরে শীতল বায়ু সংস্পর্শে এসে ওই বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয় এবং তারপরে কি হয়, মেঘের সৃষ্টি করে। এই জলকণা পরস্পর যুক্ত হয়ে ক্রমশ কি হয়, বড় হয় এবং বড় হলে কি হবে, সেই বৃষ্টিপাতের মতোই জলকণাগুলো আকাশে আর ভেসে থাকতে পারবে না। মাধ্যাকর্ষণ শক্তির টানে যে রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়বে সেই রূপটা হলো কি, পরিচলন পদ্ধতি বা পরিচলন বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কি বৈশিষ্ট্য রয়েছে? পরিচলন বৃষ্টিপাত সাধারণত দুপুরের পর বা বিকালের দিকে হয়, তাই একে কি বলা হয়ে থাকে, 4 o'clock রেইন বলা হয়ে থাকে। মূলত কোন মেঘ থেকেই বৃষ্টিপাত হয়? মূলত কিউমুলোনিম্বাস মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। এই বৃষ্টিপাত খুব কম সময় ধরে অল্প জায়গার মধ্যে হয়। বৃষ্টিপাতের পর আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যায়। সবচেয়ে কম পরিমাণ মেঘাচ্ছন্নতা থেকে সর্বাধিক পরিমাণ বৃষ্টিপাতের অন্যতম বৈশিষ্ট্য এই বৃষ্টিতে লক্ষ্য করা যায়।
তো এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাত মূলত কোন কোন জায়গাতে হয়ে থাকে? তো নিরক্ষীয় অঞ্চল, যেটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, সেখানে সারা বছর বিকেলবেলা পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। এবং ক্রান্তীয় যে অঞ্চল রয়েছে, সেই ক্রান্তীয় অঞ্চলে মৌসুমি বায়ু প্রভাবিত যে দেশগুলো, সেই দেশগুলোতে মৌসুমি বায়ু আসার আগে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। আর নাতিশীতোষ্ণ যে মণ্ডল রয়েছে, সেই নাতিশীতোষ্ণ মণ্ডলে শীতকালের শুরুতে এই বৃষ্টিপাত হয়ে থাকে। এবার আমরা বৃষ্টিপাতের দ্বিতীয় যে ভাগ রয়েছে বা দ্বিতীয় যে রূপ রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। সেটা হলো কি শৈলক্ষেপ বৃষ্টিপাত বা ওরোগ্রাফিক রেইনফল। তো শৈল কথার অর্থ বা শৈল শব্দের অর্থ তোমরা কিন্তু সবাই জানো। তো শৈল শব্দের অর্থ হচ্ছে কি পর্বত, আর উৎক্ষেপ এর অর্থ হচ্ছে উপরে ওঠা। তো এটাকে যদি আমরা একসাথে করি, অর্থাৎ পর্বত আর হচ্ছে উপরে ওঠা, সেটাকে যদি একসাথে করি তাহলে আমরা কি বলবো? যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাকেই আমরা কি বলছি? শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তো এই শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয়? সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু, সেই বায়ু তার প্রবাহ পথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে যদি বাধা পায় তাহলে কি হবে? সেই পর্বতের গা বেয়ে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠে যাবে। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকবে উপরে উঠে। তারপর বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হবে। এই জলকণাগুলো পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকবে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে গেছিল, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠেছিল, সেই প্রতিবাদ ঢালে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটাবে। পর্বত অতিক্রম করে এই বায়ু, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন বিপরীত ঢালে এসে পৌঁছয়, তখন সেই বিপরীত ঢালকে আমরা কি বলি? অনুবাত ঢাল। যখন এই ঢালে এসে পৌঁছয় তখন ওই বায়ুতে জলীয় বাষ্প কিন্তু আর অবশিষ্ট থাকে না। তার পরিবর্তে কি হয়? এই বায়ু নিচের দিকে নেমে আসার জন্য বা নিচের দিকে নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হতে থাকে। ফলে কি হয়? ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকেই না। তাই ওই ঢালে, অর্থাৎ পর্বতের যে বিপরীত ঢাল, যে ঢালে বৃষ্টিপাত হলো না, অর্থাৎ অনুবাত ঢাল, সেই ঢালে বৃষ্টিপাত একেবারে হয় না বললেই চলে। তো সেই জন্য এই অনুবাত ঢালকে কি বলা হয়? বৃষ্টিচ্ছায় অঞ্চল বা রেইন শ্যাডো রিজিয়ন নামে আখ্যায়িত করা হয়। তাহলে এই বৃষ্টিচ্ছায় অঞ্চল কি, সেটাকে একটু ভালো করে সংজ্ঞাকারে আমরা জেনে নিই। তো প্রতিপাত ঢালের তুলনায় পর্বতের যে অনুবাত ঢাল, অর্থাৎ যে পর্বতের বিপরীত দিকের যে ঢাল, সেই ঢালে বৃষ্টিপাত কম হয়। তো সেই জন্য এই ঢালকে আমরা কি বলছি? বৃষ্টিচ্ছায় অঞ্চল। কেন এই বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়? জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু যখন পর্বতের প্রতিপাত ঢাল বেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যখন প্রচুর বৃষ্টিপাত ঘটায়, তারপর যখন পর্বতের বিপরীত দিকে আসে, অর্থাৎ বিপরীত ঢালে অনুপাত ঢালে এসে যখন পৌঁছয়, তখন সেই বায়ুতে তেমন আর জলীয় বাষ্প থাকে না। ফলে ওই বায়ুর দ্বারা বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। তো কেন হয় না? ওই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একেবারে কম থাকে এবং ওই বায়ু ওপর থেকে নিচে নামে বলে এর উষ্ণতা ধীরে ধীরে বাড়তে থাকে। সেটা প্রায় প্রতি কিলোমিটারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হারে বেড়ে যায়। ফলে বায়ুর
জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। মূলত এই দুই কারণে প্রতিবাদ ঢালের তুলনায় অনুবাদ ঢালে খুব কম বৃষ্টিপাত হয়। তাই জন্য অনুপাত ঢালের অঞ্চলটিকে কি বলা হয়? বৃষ্টিচ্ছায় অঞ্চল বলা হয়। তো ভারতের কোথায় এই শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে থাকে? তো ভারতের পূর্ব দিকে অবস্থিত যে মেঘালয় রাজ্য রয়েছে, সেই মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবাদ ঢালে অবস্থিত চেরাপুঞ্জির যে মৌসিনরাম যে জায়গাটা, সেখানে মৌসুমি বায়ুর দক্ষিণ পশ্চিম যে শাখা, সেই শাখা বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত এই অঞ্চলে ঘটিয়ে থাকে। কিন্তু এই পর্বতের বিপরীত দিকে অবস্থিত বা বিপরীত পাশে অবস্থিত শিলং যে জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত কম হয়। তাহলে আমরা কি বলতে পারি? শিলং এই খাসি পাহাড়ের অনুপাত ঢালে অবস্থিত। আর দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর যে আরব সাগরীয় শাখা, সেই শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর পরিমাণে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটিয়ে থাকে। কিন্তু এই শাখার দ্বারা এই পশ্চিমঘাট পর্বতের যে পূর্ব ঢাল রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত হয় না। তাই জন্য এই পূর্ব ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। তাহলে এবার চলো বৃষ্টিপাতের শেষ যে শ্রেণীবিভাগ অর্থাৎ ঘূর্ণবৃষ্টি বা সাইক্লোনিক রেইনফল সম্পর্কে আলোচনা করা যাক। তো ঘূর্ণবৃষ্টি কাকে বলে? ঘূর্ণবাতের ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন উপরে উঠে যায়, তখন উপরে উঠে ওই বায়ু শীতল বায়ুর সংস্পর্শে আসে। শীতল বায়ুর সংস্পর্শে আসার পর জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু ঘনীভূত হয়ে যায় এবং তার ফলে যে বৃষ্টিপাত ঘটে তাকেই আমরা কি বলি? ঘূর্ণবৃষ্টি বা সাইক্লোনিক রেইনফল। এই ঘূর্ণবৃষ্টিকে দু ভাগে ভাগ করা যায়। সেই দুটো ভাগ হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি আর দ্বিতীয়টা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। তো ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি কাকে বলে? ক্রান্তীয় অঞ্চলে মূলত 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে স্বল্প পরিসর স্থানে অর্থাৎ খুব অল্প জায়গায় যদি হঠাৎ করে উষ্ণতা বেড়ে যায়, তাহলে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। তখন কি হয়? চারদিক থেকে উচ্চচাপ অঞ্চলের শীতল ও ভারী বাতাস ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ছুটে আসে। তারপর ওই বাতাস উষ্ণ হয়ে গিয়ে কুণ্ডলাকারে ঘুরতে ঘুরতে উপরের দিকে ওঠে। এই যে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে এবং উপরের দিকে উঠে শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে, তাকেই আমরা কি বলছি? ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি বা ট্রপিক্যাল সাইক্লোনিক রেইনফল। এই ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি কোথায় লক্ষ্য করা যায় বা কবে এই রকম বৃষ্টিপাত হয়েছিল? 2013 সালে ফাইলিন যে ঘূর্ণবাতটা হয়েছিল বা যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, তার দ্বারা কিন্তু প্রবল বৃষ্টি হয়েছিল। এরপরে এই ঘূর্ণবাতের বা ঘূর্ণবৃষ্টির দ্বিতীয় যে ভাগ, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কি? নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি বা টেম্পারেট সাইক্লোনিক রেইনফল। তো নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে যদি নিম্নচাপ সৃষ্টি হয়, তাহলে মেরু অঞ্চল থেকে শীতল শুষ্ক বায়ু এবং ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আর্দ্র বায়ু ওই নিম্নচাপের দিকে ছুটে আসে। এই দুই বায়ু অর্থাৎ উষ্ণ বায়ু এবং শীতল বায়ু পরস্পরের যখন মুখোমুখি হয়, তখন তাদের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি হয় এবং এই যে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু যেখানে এসে
মিশছে বা যেখানে এসে মুখোমুখি হচ্ছে তাকে আমরা কি বলে থাকি? সীমান্ত। এই সীমান্ত বরাবর উষ্ণ বায়ু হালকা হওয়ার জন্য ভারী শীতল বায়ুর ওপর ধীরে ধীরে উঠে যায় এবং উষ্ণ বায়ুর মধ্যে যে জলীয় বাষ্প রয়েছে সেই জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি বা টেম্পারেট সাইক্লোনিক রেইনফল নামে পরিচিত। এই নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত যেটা আমি একটু আগেই বললাম, এই বৃষ্টি সীমান্ত বরাবর হয় বলে একে আবার সীমান্ত বৃষ্টিও বলা হয়ে থাকে। তো এই যে সীমান্ত বৃষ্টি, সেই সীমান্ত বৃষ্টি আবার দু ধরনের, অর্থাৎ দু প্রকার। কি কি? উষ্ণ সীমান্ত বৃষ্টি আর হচ্ছে শীতল সীমান্ত বৃষ্টি। তো উষ্ণ সীমান্ত বৃষ্টি কাকে বলে? সীমান্তের যে অংশে উষ্ণ বায়ু শীতল বায়ুকে স্থানচ্যুত করে তাকেই আমরা কি বলছি? উষ্ণ সীমান্ত। এই সীমান্ত বরাবর হালকা উষ্ণ বায়ু ভারী শীতল বায়ুর উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকেই আমরা কি বলছি? উষ্ণ সীমান্ত বৃষ্টি। তাহলে দ্বিতীয় যে সীমান্ত বৃষ্টি সেটা কি ছিল? শীতল সীমান্ত বৃষ্টি। সেটা কি? উষ্ণ সীমান্তের এটা উল্টোটাই হবে, সেটাই খুব স্বাভাবিক। তো সীমান্তের যে অংশ বরাবর শীতল বায়ু উষ্ণ বায়ুকে ঠেলে দিয়ে যে অংশ বরাবর উপরের দিকে তুলে দেয় তাকেই বলা হচ্ছে কি? শীতল সীমান্ত। তো উষ্ণ বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাবে, একেই আমরা কি বলবো? শীতল সীমান্ত বৃষ্টি। সাধারণত কোথায় এটা লক্ষ্য করা যায়? সাধারণত শীতকালে নাতিশীতোষ্ণ মণ্ডলে যে দেশগুলো অবস্থিত রয়েছে সেই দেশগুলোতে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়।